লুকোনো ভালোবাসা নবম পর্ব। ফোনের গিফট র্যাপিংটা সাভিয়ার হাতে দিয়ে বললাম, বাড়িতে গিয়ে খুলবি। আর শোন, এবার তো অনেক দিনের জন্য চলে যাচ্ছি, যোগাযোগ রাখিস। আচ্ছা, মাঝে মাঝে বাবার বাসায় থাকলে তার ফোন থেকে কথা বলবো তোর সাথে। আমি একটু হেসে বললাম, আচ্ছা। সে আবার তৎক্ষণাৎ আমার দিকে চেয়ে বলল, আবার কবে দেখা হবে আমাদের? সৃষ্টিকর্তা যখন চাইবে। ও হ্যাঁ, তোর বিয়েতে আসবো। সাব্বির ভাই একটা চাকরি পেলেই বিয়েটা করে নিবি, তখন দেখবি আমি আবার তোর সামনে। সাবিয়া মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারছি না বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে কিনা। তাকে না পেলে আমিও বাঁচব না, মরে গিয়ে সবাইকে মুক্ত করে দেব। আমার একটু রাগ হলো। তাকে বললাম, ঠাসিয়ে একটা চড় খাবো এমন আরেকবার বললে। পাওয়া না পাওয়ার সাথে বাঁচা মরার কোনো সম্পর্ক নেই, বুঝলি বোকা মেয়ে। আমার এই কথা শুনে সে আমাকে জড়িয়ে ধরল। ওই দিন বাড়ি থেকে আসার সময় মামা মামি বিদায় দিয়েছিল, বাবা মায়ের সাথে এসেছে। আর আজ বাবা মা বিদায় দিচ্ছে, মামা মামির সাথে আবার ওই বাড়িতে চলে যাচ্ছে। পার্থক্য শুধু একটাই, আমি আর আমার গন্তব্য। এই যা। বাবা মায়ের থেকে দূরে চলে গেলে সব সময়ই আমার একটা কান্না আসে, কিন্তু এইবার একটু কান্না আসছে না। একজন স্বাভাবিক মানুষের মতন দাঁড়িয়ে আছি আমি। হৃদ ভাই তাড়া দিচ্ছে বারবার গাড়িতে ওঠার জন্য। সে নিজেও হয়তো এখন এই জেলার মাটির ওপর থাকতে বিরক্ত বোধ করছে। আমি বাবা মায়ের দিকে চেয়ে বললাম, আসি, তোমরা নিজের যত্ন নিও। আর সাবিয়ার দিকে চেয়ে বললাম, তোর জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম। তোর মতন বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। আবার দেখা হবে, হ্যাঁ, আসি। এই বলেই গাড়িতে উঠেই চমকে গেলাম আমি, কারণ গাড়ির সামনে থাকা রাতের সেই মাস্ক পরা লোকটা যে আমাকে আর সাবিয়াকে বাড়ি পৌঁছে দিয়েছিল। এবার বুঝলাম ওকে। কিছু না বলেই হৃদ ভাইয়ার দিকে তাকে গম্ভীরভাবে বললাম, ও কি সবসময় এভাবে মাস্ক পরে আর হুডি পরে থাকে? ওর নাম নির্জন। তার চেহারা আমি আর বাবা ছাড়া কেউ দেখতে পাইনি, তবে সেই অনেক আগে একবার দেখেছিলাম, এরপর আর দেখা হয়নি। আমি তো হসপিটালে থাকি সারাদিন, আমার অনুপস্থিতিতে ওই সব সামলায়। বলতে পারো ও একেবারে আমার ভাইয়ের মতন। বাবাও নিজের ছেলের মতন ভালোবাসে ওকে। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। একটা মানুষ কাউকে চেহারা না দেখানোর মাঝে কী কারণ থাকতে পারে? আমার মানব জাতির সব সময় নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহটা একটু বেশি থাকে। আমারও এই আগ্রহটা জেগে উঠলো যে তার চেহারাটা দেখতে হবে। এরপর সামনে থেকে এগিয়ে এসে গাড়িতে উঠে বসলো নির্জন। আমার হুট করেই একটা কথা মনে পড়লো। গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেলাম। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ফেলে এসেছি। সবাই হাঁ করে আমার দিকে তাকিয়েছিল। আমি ওদিকে না তাকিয়ে সোজা রুমের ভেতরে গিয়ে খাতার ভেতর থেকে পেজটা ছিঁড়ে নিলাম। তারপর তা ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নিলাম। এটা খুব যত্ন করে বানানো। আমাদের আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো। আমাদের বাসায় নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল নির্জন। বাসায় এসে রুমে গিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইলাম। এরপর চোখ গেল দেয়ালের মাঝে। আমার ছবিগুলো সেই আগের মতোই রয়েছে, কত হাসি খুশি পিকগুলো। সেই হাসিগুলো এই মুহূর্তে একদমই বেমানান লাগছে আমার কাছে। তাই চুপচাপ ওগুলো দেওয়াল থেকে আলাদা করে ভাঁজ করে এক জায়গায় রেখে দিলাম। শুধু একটা ছবি খুললাম না, আর তা হলো আমাদের ছোটোবেলার ছবিটা। ছবিতে হৃদ ভাইয়ের গলা জড়িয়ে কাঁধে চড়ে খেলা করছিলাম আমি। ছবির দিকে আর নিজের দিকে তাকালে পার্থক্যটা বোঝা যায়, কত বড় হয়ে গেছি আমরা। আর সে তখন ঘুমিয়ে আছে। রুমে প্রবেশ করে কিছুক্ষণ দেওয়ালের দিকে চোখ বোলালো হৃদ। রুমটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। সে কিছু না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল, কারণ সে বুঝতেই পারছে এটা আরশির কাজ। যাই হোক, এটা কোনো বিষয় না, কারণ মেয়েটার মন মেজাজ ভালো নেই এখন, তাই হয়তো এমনটা করেছে। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে হয়তো তার বিরক্তি লাগবে। মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেল হৃদের। পাশে তাকিয়ে দেখে আরশি নেই। ব্যালকনি থেকে কারো গুনগুন কান্নার আওয়াজ ভেসে আসছে। ব্যালকনির দিকে এগিয়ে গেল হৃদ। দেখে ব্যালকনির এক কোণে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে কান্না করছে আরশি। বুকটা আটকে উঠল তার। হুট করে আরশিকে এমনভাবে কাঁদতে দেখে খুব চাপা কষ্ট জেগে উঠল বুকের ভেতর। হৃদ দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আরশিকে এভাবে কাঁদতে দেখেনি এর আগে কখনো। নিশ্চুপে কান্না করা মেয়েরা হয় পাশের মানুষদের
মায়াবতী। নিশ্চুপে কান্না করা মেয়েরা হয় মায়াবতী। পাশের মানুষদের মাঝে এরা ভালোই মায়া ছড়াতে পারে। আরশির এভাবে কান্নার ঈদের বুকটা হাহাকার করলেও চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে আছে সে, যেন আরশির কান্না নয় মায়া ছড়াচ্ছে। থাকুক না কিছুক্ষণ, এইভাবেই কাঁদুক এই ছিচকাঁদুনেটা, আর তার মায়া ছড়াক চারিদিকে। কাঁদলে কষ্টগুলো হালকা হয়। মেয়েটা এখনও কাঁদছে। শহর জুড়ে বৃষ্টি নামুক, কষ্টগুলো দিক ধুয়ে, কান্না শেষে ক্লান্ত হয়ে পড়বে বুকে সে নুয়ে। না, একদমই মিলছে না। কী সব আহম্মকের মতন বকছি। আচ্ছা, আজ বৃষ্টি হচ্ছে না কেন? হৃদের উপস্থিতি হয়তো টের পেয়েছে আরশি, তাই কান্না থেমে গেছে তার। আমি কাঁদছি আর কেউ আমার দিকে চেয়ে আছে, কিছু বলছে না। ব্যাপারটা আমার জন্য খুবই লজ্জাজনক। তাই কান্না থামিয়ে চুপচাপ বসে রইলাম। হৃদ ভাইয়া আমার পাশে এসে সেও দেওয়ালের সাথে হেলান দিয়ে বসল। তাকে দেখে আমার মনের কষ্ট কমেছে। আমি না বোঝার ভান করে চুপচাপ বসে রইলাম। আমার নীরবতা দেখে সে বলল, কাঁদলে তো কষ্টগুলো হালকা হয়, তাই তো এতক্ষণ মন ভরে কাঁদতে দিয়েছি তোমাকে। তবে আর কিন্তু তোমায় কাঁদতে দেব না, কারণ কাঁদলে না তোমাকে অন্যরকম লাগে। আর আমার মনে হয় যে তোমাকে দেখতেই থাকি, যেন তুমি মায়া ছড়াচ্ছ চারিদিকে। তার এই কথা শুনে আমি বেকুব বনে তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছে আমি কান্না করি আর তিনি মজা নেয়। আবার আমার মনে হচ্ছে যে তিনি আবার আমাকে মজা দেখানোর জন্য অনুরোধ করছে, মানে আমি এই কান্না পেলে তার মজা পাই, এটাই আর কি। এবার আমি ভ্রু কুঁচকে মুখ ফুটে বললাম, আমার কান্না নিয়ে আপনি রসিকতা করছেন? আমার কথায় হো হো করে হেসে উঠল এবং মনে হয় সে খুব বিনোদন পেয়েছে, এমনভাবে হাসতে লাগলো। জানো, আমি যেন কোথাও একটা কথা শুনেছিলাম যে ছেলেরা সহজে কাঁদে না, আর মেয়েরা তো লিপস্টিক হারিয়ে গেলেও কান্না করে। আমি সোজাসুজিভাবে বললাম, আমাকে মোটেও ওসব মেয়েদের সাথে মেলাবেন না, আর আপনি ঘুমোতে যান, আমায় একটু একা থাকতে দিন। আমার কথা সে বলল, মানুষ তো মন খারাপের সময় একা থাকতে চায়, কিন্তু তোমার তো এখন মন ভালো হয়ে গেছে, এখন একা থাকতেও তোমার কাছে বিরক্ত লাগবে, তাই না? আমি তার দিকে চেয়ে বললাম, কিভাবে বুঝলেন? এই যে ফটফট করে কথা বলছো, মন খারাপ থাকলে তো চুপ করে থাকতে। ওনার কথায় নিজের মাঝে একটা প্রশ্ন জাগলো, সত্যি কি আমার মন ভালো হয়ে গেছে? সে আবার আমার দিকে চেয়ে বলল, এই বাড়িতে সৌন্দর্য খুঁজতে গেলে প্রথমে আমাদের ছাদটাই চোখে পড়বে তোমার। ছাদে চলো, দেখবে মন অনেকটাই ভালো হয়ে গেছে। আমি কিছু না বলে চুপচাপ রইলাম। আমার নীরবতার মাঝেই হয়তো সে আমার সম্মতি খুঁজে নিয়ে আমার এক হাত ধরে হাঁটা ধরল ছাদের দিকে। আমি হাঁটছি তার সাথে সাথে। মানুষটা অদ্ভুত, হুটহাট নিজের রূপ চেঞ্জ করে ফেলতে পারে। আগের সে আর এখনকার সে যেন সম্পূর্ণ এক ভিন্ন ধরনের মানুষ। আজ আকাশ পুরোপুরি পরিষ্কার, চাঁদটাও জ্বলজ্বল করছে আজ। চাঁদের আলো চারদিকে ফুটে উঠেছে। ছাদের এক পাশে সুইমিং পুল আর অন্য পাশে ফুল গাছে ভরা, আর তার মাঝে একটা দোলনা। আমরা দুজনই দোলনাটায় পাশাপাশি বসে আছি। সে আমাকে অফার করে চা না কফি। আমি দুই দিকে মাথা নাড়িয়ে বললাম, ইচ্ছে করছে না। সে যেন নাছোড়বান্দার মতন করে বলল, তা বললে তো হবে না, আড্ডা দেওয়ার সময় চা বা কফি হলে আড্ডার মাঝে একটা ফিল থাকে। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। আমি মাথা কাত করানোর ভঙ্গি নিয়ে বললাম, আচ্ছা। সময়টা সুন্দর, সেই সাথে সুন্দর এখানে প্রতিটি মানুষের মন। শুধু অসুন্দর ছিল মাঝখানে ঘটে যাওয়া কিছু মুহূর্ত। হুট করে তৈরি করা জিনিসটা হৃদবাইয়ার জন্য যেটা করেছিলাম, সেটা আমার মনে পড়তেই আমি উঠে পড়লাম। ভাবলাম যে এই ভাগে নিয়ে আসি সেটা, কারণ এখন সময়টা সুন্দর। গভীর রাতে ছাদে বসে একাকী দুজন, মাথার ওপর চাঁদের আলো জ্বলজ্বল করেছে। একটা গান মনে পড়ল হুট করে। এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার। গানটা মনে পড়তেই কেমন যেন একটা লজ্জা আমার চোখে মুখে ভর করলো। সিঁড়ি বেয়ে নিচে রুমে চলে আসলাম। ব্যাগের ভেতর থেকে ভাঁজ করা পেজটা নিলাম। খাটের ওপরে থাকা ফোনটায় বারবার সবুজ বাতি জ্বলে উঠছে, তার মানে হয়তো কেউ ফোন বা মেসেজ দিচ্ছে। ফোন হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার। কল ব্যাক করবো কিনা ভাবতে ভাবতে আবার ফোন এলো।
রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে সালাম না নিয়ে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, তুই সব সময় আমায় এভাবে চমকে দিস কেন? আমি একটু মুচকি হেসে বললাম, পছন্দ হয়েছে? খুব, কিন্তু আমার খারাপ লাগছে। আমি ভ্রু কুঁচকে বললাম, কেন? কারণ তুই সব সময় আমাকে দিয়ে এসেছিস সেই ছোটোবেলা থেকে, আর আমি তোকে কখনোই কিছু দিতে পারিনি। সাভিয়া ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে একটু হাসি পেল আমার। আমি বললাম, তুই যেটা দিয়েছিস তার সামনে এটা কিছুই নয়। তুই আমায় নতুন জীবন দিয়েছিস। আচ্ছা বাদ দে, এটা কি নতুন সিম? বিকেলে বাসায় আসার পরে বক্স খুলে দেখি ফোন। বাবা তো প্রথমে দেখে খেপেছে, ভাবলো কোনো ছেলে দিয়েছে হয়তো। তারপরে তোর কথা বললাম, বিশ্বাস না করায় কাকু কাকিমাকে ফোন করে যেই শোনালাম, বলল হ্যাঁ। তারপরে বাবা হাসলো এবং নতুন তাড়াতাড়ি আমাকে একটা সিম এনে দিল। বাবার স্বাভাবিক আচরণে আমি খুব খুশি হয়েছিলাম জানিস। বাবার সিমটা দিতেই আমি ফোনে ভরেই তোকে ফোন করতে লেগে গেছি। ভাবিও নি যে তুই তোর জামাইয়ের সাথে আছিস। এই বলে সাভিয়া হাসতে লাগলো। আমি ধমকের স্বরে বললাম, একদম ফালতু কথা বলবি না। সাভিয়া বলল, আচ্ছা ঠিক আছে, যা জামাইয়ের সাথে কথা বল, কালকে কথা বলবো, বাই 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 বলে হুট করে ফোনটা কেটে দিল। আমি মনে মনে ভাবতে লাগলাম যে সবাই সুযোগ পেলে ঠিকই পেছনে ছুরি বসায়। এই যে সাবিয়া আমাকে এত সাহায্য করলো, ওর যদি কোনো বিপদ হয় ওখানে, এই ভেবে আমার ভয়তে হাত পা কাঁপছে। কথা বলতে বলতে আমি ছাদে এসে বসলাম। মনে মনে কথা ভাবতে ভাবতে আমি ছাদে এসে বসলাম। সাবিয়া কথা ভাবছি, ওর মনে কতটা আনন্দ ছিল তা উচ্ছ্বাসেই বোঝা যাচ্ছিল। আমি এখন আমার হাতের পেজটা খুলে ছবিটা দেখে নিলাম। তখনই হাতে দুটো কফির মগ নিয়ে রিত ভাইয়া আসলো। আমার পাশে বসে একটা কফির মগ এগিয়ে দিল আমাকে। আমি তার দিকে কাগজটা এগিয়ে দিলাম। তাতে ছিল একটা ছবি, ওই দিনের বৃষ্টি পড়ার ছবি। সে আমাকে কোলে নিয়ে ছাউনির তলে যাওয়ার দৃশ্যটা আমি নিজেই এঁকেছি। এটা হতে পারে আমার একটা প্রতিভা। ছোট থেকে যা একবার দেখব বা অনুভব করব, তাই আমি এঁকে ফেলতে পারতাম। হৃদের মুখভঙ্গি ঠিক বুঝতে পারলাম না। সে ভাবছে এটা কিসের দৃশ্য হয়তো, কারণ ছবিটা যে খুব যত্ন করে মনোযোগ দিয়ে আঁকা। 5 দিন সময় ব্যয় হয়েছে আমার এই ছবির পেছনে। সে অবাক ভঙ্গিতে বলল, তুমি এঁকেছো এটা নিজ হাতে? আমি মাথা নাড়ালাম। সে হাস্যোজ্জ্বল মুখে বলল, এই দৃশ্যটা ফ্রেম বানিয়ে আমাদের খাটের মাথা বরাবর দেওয়ালে লাগিয়ে দেব। আমি কিছু বললাম না, কফির মগে চুমুক দিলাম। কফি শেষে মগটা রেখে চাঁদের দিকে তাকিয়ে রইলাম। পাশ থেকে সে বলল, তখন কাঁদছিলে কেন? বাবা মায়ের কথা মনে হচ্ছে? আমি মন খারাপ করে বললাম, আর একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই। সে একটু আগ্রহ নিয়ে আমাকে জিজ্ঞেস করলো, কি? ওই দৃশ্যটা, কতগুলো ছেলে আমায় তুলে নিয়ে যাচ্ছে, আমি চিৎকার করছি কিন্তু কেউ আমায় বাঁচাতে আসছে না। আবারও মনে হচ্ছিল আমি আপনার থেকে হারিয়ে যাচ্ছি। এবার বোধহয় আর ফিরে আসতে পারবো না আপনার কাছে। আমি কথাটা শেষ করার আগেই সে আমাকে তার বুকে জড়িয়ে নিল। তার এমন কাণ্ডে একটু অবাক হলেও আমি একদম শান্তভাবে চোখ বুজে নিলাম। চাঁদের কিরণে আরশিকে নিজের সাথে জড়িয়ে রেখেছে হৃদ। দু চোখ বুজে চুপটি মেরে পড়ে আছে আরশি হৃদের বুকে। হৃদ তার মাথায় হাত নাড়াচাড়া করতে করতে বলল, তোমার মনে আছে সেই ছোট্টবেলায় আমি তোমাদের বাড়ি প্রায়ই যেতাম? আমাকে খুব ভয় পেতে তুমি। কোনো ভুল করলেই ভয়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকতে। প্রথম খুঁজে পেতাম না, কিন্তু পরে তুমি লোকালে বুঝে যেতাম কোথায় আছো, কারণ সব সময় এক জায়গাতে গিয়েই তুমি লুকাতে। তবুও আমি তোমাকে খুঁজতাম এবং খুঁজে না পাওয়ার ভান ধরতাম। এই কথা বলতেই আরশি হেসে উঠল। তার বারবার ইচ্ছে করে হঠাৎ ছোটবেলায় হারিয়ে যেতে এবং ইচ্ছে করে দুষ্টুমিতে হৃদকে জ্বালাতে। আস্তে আস্তে ভোর হতে লাগলো। তারা দুজন মিলে সকালের আলো ফোটা দেখতে লাগলো। আজকের পর্ব এইটুকুই। আবার পরের পর্ব আসবে খুব শীঘ্রই। তোমাদের সকলের যদি ভালো লাগে এটা ভিডিও নয়, অডিও স্টোরি, তাহলে সবাই লাইক করে পাশে থেকো। আগ্রহ পেলে
এই ধীরে ধীরে নতুন নতুন গল্প আনতে থাকবো। ধন্যবাদ সকলকে।